প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা আমাদের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হয়েছে তাদেরকে আমার তথা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকের দিনে আমরা যদি ক্লাসে একত্রিত হতে পারতাম তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগতো। যাই হোক, এই করোনা প্যান্ডেমিকের কারণে আমাদের যেভাবেই হোক ক্লাস চালিয়ে নিতে হবে, পড়ালেখা চালিয়ে নিতে হবে। তার জন্য আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদের সাথে বেশি পড়ালেখাটা অতটা হবে না, আলোচনা করব ছোটখাটো কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস থেকে আমরা পড়ালেখায় অনেক বেশি করে মনোনিবেশ করব। তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রাজেশ কুমার পাল, খণ্ডকালীন শিক্ষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা, আইসিটি ডিপার্টমেন্ট। তো তোমাদের সাথে পরিচয়ের যে পর্বটা সেটা আর হচ্ছে না, যেহেতু আমি ফেসবুক লাইভে আছি। তো তোমাদের কাছ থেকে এক এক করে পরিচয় জেনে নেওয়াটা আজকে সম্ভব হচ্ছে না। তো পরবর্তীতে যখন আমরা ক্লাসে মিলিত হব, একত্রিত হব, তখন আশা করি তোমাদের কাছ থেকে তোমাদের পরিচয়গুলো জেনে নিব। তো আজকে আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির নিয়ে আলোচনা করব। প্রথমেই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি মানব সভ্যতার শুরু থেকেই সংখ্যা পদ্ধতির ব্যবহার চালু হয়েছে। অর্থাৎ মানুষ যখন থেকে বিনিময় পদ্ধতি শুরু করেছে, যে শুরু করেছে, তখন থেকেই কিন্তু সংখ্যার ব্যবহার শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, মানুষ তখন কি করতো? মানুষ তখন আঙ্গুলের সাহায্যে, আঙ্গুলের কর গুনে কাঠি, নুড়ি পাথর, রশিতে গিট দিয়ে মাটিতে বা দেয়ালে বিভিন্ন দাগ কেটে তাদের যে গণনা কার্য সেটা সম্পন্ন করত। তো ওইভাবে ডে বাই ডে সংখ্যা পদ্ধতির ব্যবহারের ফলে উন্নতি সাধিত হয়েছে এবং এরকম ধারাবাহিকতায় বর্তমান যে সংখ্যা পদ্ধতি, আধুনিক সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতি কি? এটা একটা বেসিক কোশ্চেন। সংখ্যা পদ্ধতি আমরা নবম ও দশম শ্রেণীতে, তোমাদের কথা বলতেছি, যে তোমরা নবম ও দশম শ্রেণীতে সংখ্যা পদ্ধতি কি এই সম্বন্ধে জেনে এসেছো। আরো ছোট ক্লাস থেকে তোমরা জেনে এসেছো আসলে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা কি। হ্যাঁ, তো তারপর এটা একটা বেসিক কোশ্চেন। এরপরও দেখা যায় যে পরীক্ষার সময় তোমরা এই সংখ্যা পদ্ধতির অ্যান্সার করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলো। সঠিক যে অ্যান্সার, সংজ্ঞা, এক লাইনের একটা সংজ্ঞা, পুরোপুরি এক লাইনও বলা চলে না, এটাই তোমরা লিখতে পারো না। সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা কিভাবে তৈরি হয়? এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে তৈরি হয় সংখ্যা। ঠিক আছে, তাহলে অঙ্ক কি? অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীক বা সংকেতকেই বলা হয় অঙ্ক। এই অঙ্ক ব্যবহার করে কি করা হয়? সংখ্যা পদ্ধতির যে কোনো পরিমাণকে প্রকাশ করা যায়। তো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, আমরা সামনে জানবো সংখ্যা পদ্ধতি। যে আমরা অলরেডি শুনেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কিন্তু তার আগে সংখ্যা পদ্ধতির যে মেইন প্রকারভেদ বা প্রধান যে প্রকারভেদটা সেটা আমাদেরকে জানতে হবে। তো সভ্যতার আদি থেকে আজ পর্যন্ত যেসব সংখ্যা পদ্ধতির প্রচলন রয়েছে তাদেরকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দুই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল, দেখো এখানে পজিশন শব্দটার
কথা উল্লেখ করা হয়েছে, যে নন পজিশনাল এবং পজিশনাল। তো আমরা জানি যে পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে সাধারণত বোঝা যাচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি অবস্থান নেই, সংখ্যাগুলোর অবস্থান নেই। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো শুধু নিজস্ব মান আছে, কিন্তু অবস্থান বা স্থানীয় মান নেই, তাদেরকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো কি বলছে আমি আবার বলি, যে নন পজিশনাল বা অস্থানিক, মানে যার স্থান বা অবস্থান নেই যে সংখ্যা পদ্ধতি, তাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর শুধু নিজস্ব মান রয়েছে, অর্থাৎ সংখ্যাগুলো পাশাপাশি বসে একটা, বা অঙ্কগুলো পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি করে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর শুধুমাত্র নিজস্ব মান রয়েছে, কিন্তু অবস্থান বা পজিশন, যেটাকে বলছি আমরা নন পজিশনাল, কিন্তু অবস্থান বা স্থানীয় মান নেই, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বহু প্রাচীন পদ্ধতি, বর্তমানে এই পদ্ধতির ব্যবহার নেই বললেই চলে। হ্যাঁ, তো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ হলো প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এই প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির ব্যবহার আমরা কখনো করি নাই, এই জন্য আমি নিজেও করিনি, এই জন্য আমি তোমাদেরকে এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করতে পারবো না। এবার আসা যাক পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ, তো পজিশনাল কি? আমরা একটু আগে নন পজিশনাল বললাম, যে নন পজিশনাল থেকে আমরা জানতে পেরেছি যে নন পজিশনালে সংখ্যাগুলো শুধু নিজস্ব মান আছে, অবস্থান বা স্থানীয় মান নেই। আর এটা যেহেতু পজিশনাল, তার মানে কি এখানে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান আছে, অবস্থান বা স্থানীয় মান আছে, এবং বেস বা ভিত্তি আছে বা ভিত আছে। অর্থাৎ তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর অথবা সংখ্যাতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান রয়েছে, আচ্ছা, একটু ক্লিয়ার করে বলি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাতে অবস্থিত অঙ্কগুলো নিজস্ব মান, অবস্থান বা স্থানীয় মান এবং বেস বা ভিত্তি রয়েছে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট, যেটাকে আমরা বলি দশমিক বা দশমিক, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো রেডিক্স পয়েন্টের বাম দিকের যে অংশটা, তাকে বলি আমরা পূর্ণাংশ বা ইন্টিজার, এবং দশমিকের পরের যে সংখ্যাটা থাকে তাকে বলি আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন। যেমন আমরা এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, সংখ্যাটি হচ্ছে 768.653। এখানে 768 হলো পূর্ণাংশ বা ইন্টিজার, এই দশমিককে বলবো আমরা রেডিক্স পয়েন্ট। দশমিককে বলবো আমরা রেডিক্স পয়েন্ট, এবং 653 দশমিকের পরে যে তিনটা অঙ্ক রয়েছে 653, এটাকে বলবো আমরা ভগ্নাংশ। এবং সর্ববাম দিকের যে অঙ্কটা 7, সেটাকে বলবো আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সর্বশেষের ডানে যে অঙ্কটি রয়েছে সেটাকে আমরা বলবো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিটের অর্থ হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বা গুরুত্বপূর্ণ অঙ্ক, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিটের অর্থ হচ্ছে কম বা সবচেয়ে কম গুরুত্বর বা গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আসা যাক সংখ্যা পদ্ধতির বেস বা ভিতে। যেহেতু আমরা একটু আগে সংখ্যা পদ্ধতির বেস বা ভিতের কথা উল্লেখ করেছি, এখানে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি রয়েছে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত রয়েছে, নিজস্ব মান রয়েছে এবং অবস্থান বা স্থানীয় মান রয়েছে। তো আমরা এখন সংখ্যা পদ্ধতির বেস সম্বন্ধে জানবো। সংখ্যা পদ্ধতির বেস কি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সে সংখ্যা পদ্ধতিতে
টোটাল 10টি অঙ্ক রয়েছে, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে। সেই অঙ্কগুলো দিয়ে আমরা অনেক ছোট বড় সংখ্যা তৈরি করে হিসাব নিকাশ করি, তাই না? 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক মিলিয়ে আমরা কি বিভিন্ন ছোট বড় সংখ্যা তৈরি করে থাকি। তো সংখ্যা পদ্ধতির বেস কি? যে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। আচ্ছা, আমি এই বইয়ের ভাষায় বলছি যে কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। তার মানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে আমরা বলি দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশ করে থাকি, যে সংখ্যা পদ্ধতির সাথে ছোটবেলা থেকে পরিচিত, আমরা কি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে পরে পরে বড় হয়েছে। হ্যাঁ, আজকে অনেক বড় বড় হিসাব নিকাশ করতে পারছি। তো এই যে ট্রেডিশনাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিকে বলি আমরা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি একটা কথা বলে নিচ্ছি, আমি তোমাদের পড়ায় মনোনিবেশ করে ফেলেছি, যার কারণে ফেসবুকে যে তোমাদের কমেন্ট গুলো আমি এখন দেখতে পাচ্ছি না। আজকের ক্লাসটা অত কঠিন কোনো ক্লাস না যে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, তো পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আরো বেশি সময় নিয়ে তোমাদের প্রবলেম গুলো, কমেন্টস গুলো পড়ে আমি সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো আজকের ক্লাসটি সংক্ষিপ্ত একটি ক্লাস, আজকে তোমাদের যে বেসিক ধারণা দিচ্ছি সংখ্যা পদ্ধতি সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা হয়তোবা ক্লাসটি আরো আকর্ষণীয় হবে, আমি আশা রাখছি যে পরবর্তী ক্লাসটি আরো আকর্ষণীয় হবে এবং আরো তথ্যবহুল হবে এবং আরো ডাইনামিক হবে। ওকে, তো আবার ফিরে আসি। তো আমরা যে ট্রেডিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার মধ্যে 10টি অঙ্ক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে, তাই এই আমাদের যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। এই জন্য একে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা ইংরেজিতে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আবার আমরা সংজ্ঞাটা পড়ি যে কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। তার মানে এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কতগুলো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি কি চিহ্ন বা অঙ্ক বা প্রতীক রয়েছে। এই 10ই হচ্ছে এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিতের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা 4 ধরনের এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ঠিক আছে, তো আমরা অনেকেই বলি যে সরাসরি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। আসলে সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 2 হচ্ছে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বা এরপরে রয়েছে অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো সাধারণত বোঝা যাচ্ছে যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি? এই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন রয়েছে। বাইনারি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে আমাদেরকে বুঝতে হবে বাইনারিতে 2টি অঙ্ক বা সংখ্যা রয়েছে। অক্টাল 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে অক্টালে বোঝা যাচ্ছে 8টি অঙ্ক রয়েছে। অবশ্যই প্রতিটি অঙ্ক শুরু হবে 0 দিয়ে টোটাল 7 পর্যন্ত 8টা সংখ্যা রয়েছে। হেক্সাডেসিমালে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে কি হেক্সাডেসিমালে 16টি অঙ্ক বা চিহ্ন রয়েছে। তো এবার আমরা দশমিক সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জানবো। দশমিক সংখ্যা পদ্ধতি তো অবশ্যই আমরা অলরেডি জেনে পেরেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি কি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, এই দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। যেমন 675 সংখ্যাটির একটি দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান এখানে দেখানো হলো।
যে 6, 7, 5 আমরা সাধারণত আমাদের যে ট্রেডিশনাল সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির ডান দিক থেকে আমরা স্থানীয় মান কাউন্ট করি একক, দশক, শতক হিসাবে। তো এখানে এককের ক্ষেত্রে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির অবস্থান হবে 10 টু দি পাওয়ার 0। দেখো 10 টু দি পাওয়ার 0 যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা বীজগণিতে শিখেছি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, অর্থাৎ x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এখানে এককের ঘরে যেটাকে বলছি আমরা একক, তো এটার 10 ভিত্তিক অবস্থান হবে 10 টু দি পাওয়ার 0, যেটাকে আবার আমরা বলি একক পজিশন। তো আমাদের এই সংখ্যা পদ্ধতিতে পজিশন 0 দিয়ে শুরু হবে, যেটাকে বলি আমরা একক। তো 10 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে কি 5 একে 5। এরপরে ডান দিক থেকে বাম দিকে কি স্থানীয় মান বাড়তে থাকবে। তো ডান দিকে হবে 10 টু দি পাওয়ার 0, বাম দিকে বাড়বে 10 টু দি পাওয়ার 1, তার বাম দিকে হবে 10 টু দি পাওয়ার 10 স্কয়ার। হ্যাঁ, তো 10 টু দি পাওয়ার 1 মানে কি 10, আর 7 10 70, 7 ইনটু 10 ইকুয়াল টু 70, অর্থাৎ 70। তার মানে 7 10 কি হবে 70, আর 6 শতক হবে 600, 10 স্কয়ার হচ্ছে 100, তো 6 100 হবে 600। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মান হিসাব করব। তো এখানে 10 ভিত্তিক সংখ্যা বিধায় এখানে 10 টু দি পাওয়ার 0 লিখেছি। আজকে এটা যদি 2 ভিত্তিক সংখ্যা অর্থাৎ বাইনারি সংখ্যা হতো, তাহলে এখানে আমরা লিখতাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0। অবশ্যই এখানে সংখ্যাগুলো 5 6 হতো না, বা 5 7 6 হতো না, সংখ্যাগুলো ভিন্ন হতো, 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতো, যেহেতু বাইনারি সংখ্যা। ওকে, আমরা এখন বাইনারি সংখ্যাতে চলে যাই। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলে। এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2, অর্থাৎ এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়, যেটাকে বলে আমরা 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতি এটাও বাকি যে মানে এর আগে আমরা যে দুইটা সংখ্যা পদ্ধতি আলোচনা করলাম, দশমিক সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার মতোই। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা বেজ হচ্ছে 8, অর্থাৎ বুঝাই যাচ্ছে যে এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক বা চিহ্ন রয়েছে বা প্রতীক রয়েছে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এই জন্য এই সংখ্যা পদ্ধতির বেজ 8, কারণ 8টা অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয়। এই জন্য এইটার সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। তো অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক হবে 7। হ্যাঁ, তো আমরা প্রতিটা সংখ্যা পদ্ধতি চিনতে পারবো কি? প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি ব্র্যাকেটের মানে এখানে বেজ দেয়া থাকবে। যেহেতু এখানে বেজ 8 দেওয়া, অর্থাৎ আমাকে বুঝে নিতে হবে এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি একটু আগে দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন আমি অবস্থানগুলো বুঝিয়েছিলাম, যে ডান দিক থেকে অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে অবস্থান যেটা একক অবস্থান বা একক স্থানীয় অঙ্ক, সেটার পাওয়ার হবে বা সেটার অবস্থান হবে 8 টু দি পাওয়ার 0। তারপর বাম দিকে বাড়তে থাকবে 8 টু দি পাওয়ার 1, 8 স্কয়ার, 8 টু দি পাওয়ার 3 বা 8 কিউব, 8 টু দি পাওয়ার 4। আর রেডিক্স পয়েন্টের ডান দিকে অর্থাৎ ভগ্নাংশের দিকে যেটাকে বলবো আমরা 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2, 8 টু দি পাওয়ার -3, এগুলো হচ্ছে প্রতিটা অঙ্কের অবস্থান রেডিক্স পয়েন্টের বাম দিকে এবং ডান দিকে। হ্যাঁ, ইন্টিজার এবং ফ্র্যাকশনের যে পজিশন, সেই পজিশনগুলোর মধ্যে সংখ্যাগুলোর অবস্থান। তো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি জানতে পেরেছি, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই এই ডেসিমাল, বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি সম্বন্ধে। তো আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। হেক্সাডেসিমালের শব্দের অর্থ হচ্ছে 16, অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত টোটাল 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হ্যাঁ,
তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত আমরা সংখ্যা ব্যবহার করব এবং 9 এর পরবর্তী যে সংখ্যা 10 সেটাকে আমরা 10 লিখব না, 10 না বলে আমরা বলবো এ। যেটা 11, আমরা হেক্সাডেসিমালে আমরা 11 লিখবো না, 11 কে লিখবো আমরা বি, 12 কে লিখবো আমরা সি, 13 কে লিখবো ডি, 14 কে লিখবো ই এবং 15 কে লিখবো এফ। সুতরাং 0 থেকে এফ অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত এই যে 16টা চিহ্ন বা অঙ্ক, এই অঙ্ক ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তৈরি হয়েছে। তো এখানে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছি যে 7CD, এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ 16 ব্যবহার করা হয়েছে। তো অর্থাৎ আমরা এটা সহজে বুঝতে পারছি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এক নজরে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচিতিগুলো একটু দেখে নেই, যদিও আমরা ডিটেলস একটু আগে জানতে পারলাম যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে 4টা ভাগ রয়েছে, তার মানে 4টা সংখ্যা পদ্ধতি রয়েছে, দশমিক বা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির মধ্যে ব্যবহৃত চিহ্ন সমূহ বা অঙ্ক সমূহ, তাদের বেস এবং একটা করে উদাহরণ। এখন আমরা আরেকটা ছক দেখব। ঠিক আছে, আমরা তো আমাদের ট্রেডিশনাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করি না, এর অঙ্ক ব্যবহার করি না, আর বড় বড় অঙ্ক ব্যবহার করি, যেমন 9 এর পর কি 10, অর্থাৎ 1 আর 0 মিলে হয়েছে 10, এরপরে 1 আর 1 মিলে হয়েছে 11, 1 আর 2 মিলে হয়েছে 12। ঠিক তেমনি দশমিক সংখ্যা পদ্ধতিতে, মানে আমি যেটার কথা বলতেছি আমাদের ট্রেডিশনাল সংখ্যা, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কি 9 এর পরে হচ্ছে 10, তারপরে 11, 12, 13, 14, 15, 16, 17। এবার আসা যাক বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক ব্যবহৃত হয়, একটা অঙ্ক হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত এই 0 এবং 1, এই দুইটা সংখ্যাকে আমরা কি বলি? বিট বলা হয়। হ্যাঁ, তো আমরা বিট এবং বাইট নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস এত দীর্ঘায়িত না করি, আজকে কিছু বেসিক বুঝিয়ে আজকে ক্লাসের সমাপ্তি টানবো। তো 0 এবং 1, তো 0 হচ্ছে সর্বকনিষ্ঠ সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি এবং অঙ্ক, এবং 1 হচ্ছে সর্ববৃহৎ অঙ্ক। তাহলে 0 এবং 1 এর পরের সংখ্যাটি কি হবে? 0 এবং 1 এর পরের সংখ্যা হবে 10। হ্যাঁ, যেহেতু 0 দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না বিধায় এটা হবে 10। আমি যদি আগে 0 আর 1 লিখতাম, দেখো 0 আর 1 এর অর্থ কিন্তু একই দাঁড়াতো। 0 আর 1 যদি পাশাপাশি লিখতাম তাহলে এটা কিন্তু একই দাঁড়াতো। তাহলে তার মানে এই 1 আর 1 এর মধ্যে কোনো তফাৎ থাকতো, এই 0 1 এর মধ্যে কোনো তফাৎ থাকতো না। এই জন্য 0 আর 1 এর পরের সংখ্যা হবে 10। তারপরে কি? তারপরের সংখ্যা হবে 11। হ্যাঁ, অলরেডি আমার 1 0 আর 1 1 দিয়ে এই দুইটা যে ডিজিট দিয়ে আমার অলরেডি দুইটা অঙ্ক বা সংখ্যা তৈরি হয়ে দুইটা সংখ্যা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। ওই যে আগের মতো, এখানে যেমন 10 ছিল, এখানে হবে 100, তারপরে কি হবে 101, তারপরে 110। প্রথমটা হবে ছোট, তারপরেটা হবে তার চেয়ে বড়, তারপরেটা হবে তার চেয়ে বড়। 101, 101 এর চেয়ে 110 বড়, 110 এর চেয়ে 111 বড়। তার মানে 3টা অঙ্ক দিয়ে আমার বাইনারি সংখ্যা গঠন করা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আসা যাক 4 সংখ্যা বা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটা যেহেতু 100, তার মানে এটা কি হবে 1000, তারপরে 1001, 1010, 1011, 1100, 1101, 1110, 1111। এরকম ধারাবাহিকভাবে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা 5 বিট বিশিষ্ট সংখ্যা, 6 বিট বিশিষ্ট সংখ্যা, এরকম ধারাবাহিকভাবে কি বাইনারি সংখ্যা বাড়তে থাকবে। এবার আসা যাক অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যায় আমরা জেনেছি যে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক বা চিহ্ন রয়েছে। তাহলে এটার পরবর্তী সংখ্যা কি হবে? যেহেতু 7ই হচ্ছে এটা সর্বোচ্চ অঙ্ক বা সর্ববৃহৎ সংখ্যা, সুতরাং এটার পরবর্তী সংখ্যা হবে 10, ওই বাইনারির মতো 10। এরপরে হবে 11, 12, 13, 14, 15, 16, 17। যেহেতু সর্ববৃহৎ অঙ্ক হচ্ছে 7,
তো 17-র পরে আর 18 হবে না, আবার সরাসরি চলে যাবে 20-এ। 17-এর পরে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27-এর পরে হবে আবার 30। এভাবে গ্রাজুয়ালি সংখ্যা কি বড় হতে থাকবে। এবার আসা যাক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও সেম, 0 থেকে f পর্যন্ত। তো f বলতে এখানে মানে 15 বোঝাচ্ছে, যদিও আমরা এখানে ওইভাবে 15 লিখবো না, আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটা 15 বলবো, কিন্তু লেখার সময় কিন্তু আমরা f-ই লিখবো। 9-এর পরে কিন্তু আমরা 10 লিখবো না, আমরা কিন্তু a লিখবো, b লিখবো। যদিও কোনো সংখ্যা হিসাবের সময় 11 চলে আসে, সেখানে কিন্তু আমরা 11 লিখবো না, আমরা b লিখবো। ঠিক f এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, তারপরে 11, এভাবে 12, 13, 14, 15 এভাবে বাড়তে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস এখানেই শেষ করছি। তো খুবই খারাপ লাগছে যে তোমাদের সাথে আজকে ক্লাসে গিয়ে ক্লাস নিতে পারলাম না। হ্যাঁ, তো এই পরিস্থিতি আর এরকম থাকবে না, খুব শীঘ্রই আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারবো। করোনা যে প্যান্ডেমিক, এই পরিস্থিতি থেকে বের হতে পারবো এবং আমরা ক্লাসরুমে গিয়ে একসাথে ক্লাস করব। আশা করি ওই ক্লাসগুলো আরো বেশি আকর্ষণীয় হবে এবং তথ্যবহুল হবে, তোমরা বুঝতে সক্ষম হবে। আর আমার এই অনলাইন ক্লাসে, লাইভ ক্লাসে যদি কোনো টেকনিক্যাল ভুল হয়ে থাকে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, ভুল ত্রুটি থাকবে। আজকের এই ভুল ত্রুটিগুলো আমি দেখে শুনে পরবর্তী ক্লাসে চেষ্টা করব কিভাবে আরো ক্লাসটা ইমপ্রুভ করা যায়। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের আইসিটি লাইভ ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।